এইটা হলো 2023 সালের প্রশ্নপত্র। এইটার একটা স্ক্যান্ড ভার্সান বোধহয় সুরজিৎ বোধহয় গ্রুপে দিয়েছিল না? এটা তোমাদের কাছে আছে? এটা বোধহয় আছে, থাকার কথা, কারণ এটা ও যখন প্রথম যেদিন ক্লাস শুরু হয়েছিল সেদিনই ও ওটা স্ক্যান করে এবং তারপরেই ও পিডিএফ আকারে গ্রুপে দিয়ে দেয়। আমাদের কাছে 3টে বছরের কোশ্চেন আছে, 23 সাল, 22 সাল এবং 21 সাল। তো এখানে আমরা কিছু কিছু কোশ্চেন অলরেডি আমরা যখন প্রথম দিকে ডিসকাস করছিলাম, যেমন গ্রিন সিনথেসিস অফ অ্যাডিপিক অ্যাসিড, ক্যাটিকল, এই সব প্রশ্নগুলো আমরা তখন সলভ করে নিয়েছিলাম। আর হ্যাঁ, এটা থাকার কথা। তো এবং তারপরে মাইক্রোওয়েভ, তারপরে আলট্রাসনিক্স, এদের প্রবলেমগুলোও মোটামুটি সলভ করা হয়েছিল। আমরা তো অফলাইন ক্লাস খুব একটা পাইনি। অফলাইন ক্লাস যখন যা পেয়েছিলাম, তারপরে যে অনলাইন ক্লাস হয়েছিল সেখানে কিছু কিছু আমার মনে আছে আমরা আমাদের যে অংশগুলো পড়া হয়ে গেছিলো সেগুলো সলভ করেছিলাম। তা এইবারে আমরা যেহেতু আমাদের সেকেন্ড পার্টটা পড়া হয়েছে, অর্থাৎ গ্রিন ভার্সানস অফ নোন অর্গ্যানিক নেম রিয়াকশানস বা ডিফারেন্ট রিয়াকশানস, তার ওপর থেকে প্রত্যেক বছরই বেশ কিছু প্রশ্ন আসে এবং সেইগুলোই আমরা তাহলে একবার একটু কুইকলি আজকে দেখে নেব। তো প্রথমে আমরা 2023 সালের প্রশ্নটা দিয়ে শুরু করছি। এখানে স্ক্যানটা খুব একটা ভালো নয়, তার ফলে আমার নিজেরই পড়তে অসুবিধা হচ্ছে। স্ক্রিনে কতটা আসছে আমি বুঝতে পারছি না। প্রথম দিকটা তো ঠিক আছে, শেষের দিকের গিয়ে স্ক্যানটা একেবারেই ঝাপসা, কিন্তু আমি পড়তে পারছি, আমি কোশ্চেনগুলো পড়ে দেবো। তো সেইটা তোমরা একটু খেয়াল করো। প্রথম যে কোশ্চেনটা আছে 2023 সালের ফার্স্ট কোশ্চেন, 1-এর এ, ওই কোশ্চেনটাই কিন্তু আমাদের এই সেকশনের কোশ্চেন। বলছে গিভ এক্সাম্পল অফ ওয়ান গ্রিন রিয়েজেন্ট দ্যাট ক্যান বি ইউজড ইন ফ্রিডল-ক্রাফটস রিয়াকশান ইনস্টেড অফ অ্যানহাইড্রাস AlCl3। এই ধরনের প্রশ্নগুলো তো তোমরা জানো যে এটা বেসিক্যালি 1 নম্বরের কোশ্চেন এবং এখানে বিরাট কিছু লেখার থাকে না। হয় রিয়েজেন্টের নাম লিখতে হবে, যদি সম্ভব হয় তাহলে ফর্মুলা লিখতে হবে। সবসময় রিয়েজেন্টের ফর্মুলা লেখা সম্ভবও হয় না, পার্টিকুলারলি গ্রিন সিনথেসিসে অনেক সময় বিভিন্ন রকমের ক্লে বা রেজিন এই জাতীয় জিনিস ব্যবহার হয়, তো সেটা ফর্মুলা ওরম করে লেখা যাবে না। তার ফলে আমরা জাস্ট হয়তো নামটা লিখেই ছেড়ে দেবো। তো এটা কী হতে পারে? এবার প্রথমে দেখো, আমরা যে ফ্রিডল ক্রাফট করেছিলাম, এইখানেই ছিল ফ্রিডল ক্রাফটটা। মাইকেল, তারপরে হচ্ছে বেঞ্জয়েন। ফ্রিডল ক্রাফটটা বোধহয় পার্ট 3টাতে ছিল। হ্যাঁ, ডিকম্যান, এই যে ফ্রিডল ক্রাফট দেখা যাচ্ছে এগুলো। এইটা হচ্ছে যে পার্ট 3টা আছে। আমরা তো ওই জিনিসটাকে 4 ভাগে ভাগ করেছিলাম। প্রথম দিকটায় ছিল অ্যালডল নোভেনাগেল, তারপরটায় ছিল হচ্ছে যেটা সেকেন্ড পার্ট মাইকেল বেঞ্জয়েন, তারপরটায় হচ্ছে ডিকম্যান, ফ্রিডল ক্রাফট, এইগুলো। তো থার্ড যে পার্টটা আছে গ্রিন অর্গ্যানিক কমন অর্গ্যানিক রিয়াকশানস গ্রিন অ্যাপ্রোচ পার্ট 3, সেইখানে ফ্রিডল ক্রাফটে এর উত্তর আছে। গ্রিন অ্যাপ্রোচে এইখানে দেখো আমরা বলেছিলাম মাইক্রো এনক্যাপসুলেটেড লুইস অ্যাসিড, যেটা লুইস অ্যাসিডকে কোনো একটা পলিমেরিক মেটেরিয়ালের সারফেসে কিংবা ইন্টেরিয়ারে এমবেড করা থাকে। যেমন একটা বলা হয়েছিল একটা স্ক্যান্ডিয়াম ট্রিফলেট, তার আগে MC লেখা আছে, McSCOTF3, এটা হচ্ছে মাইক্রো এনক্যাপসুলেটেড লুইস অ্যাসিড। তাহলে তুমি এইটার এক্সাম্পল দিতে পারো। আরেকটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে ক্লেজিক, সেটা হচ্ছে জিঙ্ক ক্লোরাইড এক্সচেঞ্জড K10 মন্টমরিলোনাইট। মন্টমরিলোনাইট মানে হচ্ছে বেসিক্যালি অ্যালুমিনা সিলিকা টাইপের কম্পাউন্ড, একটা ক্লে, তার মধ্যে কিছুটা জিঙ্ক ক্লোরাইড ঢোকানো আছে। অর্থাৎ জিঙ্ক ক্লোরাইডটাই বেসিক্যালি লুইস অ্যাসিড, যেটা এখানে লুইস অ্যাসিড মানে ওই ফ্রিডল ক্রাফট রিয়াকশানটা করবে।
তো ক্লেজিক দিয়ে কিন্তু ভালো ফ্রিডলক্রাফট রিয়াকশন হয়, ভেরিয়াস ফ্রিডলক্রাফট রিয়াকশনস যাদের অ্যারোমেটিক সাবস্ট্রেটের সাথে অ্যালকিল হ্যালাইড, অ্যালডিহাইড, অ্যালকোহল, এদেরকে তুমি ইউজ করতে পারো। যেটা এখানে নেই সেটা হলো এইটা। তো আমি এখানে লিখেছি, আমি এগুলো সলভ করছিলাম বসে বসে, যেগুলো নেই ওখানে আর কি। এটা দেখতে পাচ্ছ? আচ্ছা, এটাকে একটুখানি আমি বাড়ালে তুমি আরও ভালো দেখতে পাবে। এবার দেখা যাচ্ছে? ঠিক আছে। আয়নিক লিকুইড দিয়ে ফ্রিডলক্রাফট রিয়াকশন করা যায়। তুমি এটাও লিখতে পারো, চাইলে এটাও লিখতে পারো। যেমন এইরকম একটা আয়নিক লিকুইড আমি লিখেছি, এটা হচ্ছে 1 ইথাইল, অর্থাৎ এই নাইট্রোজেনটা হচ্ছে 1, 3 মিথাইল ইমিডাজোলিয়াম ক্লোরাইড, ইমিডাজোল রিং, তার এন অ্যালকিল ইমিডাজোল, তাহলে ইমিডাজোলিয়াম 1 নম্বর পজিশনে ইথাইল আছে আর 3 নম্বর পজিশনে মিথাইল আছে। এটার শর্ট ভ্যারিয়েশন হচ্ছে ইমিম, EMIMCl। কিন্তু এই উত্তরটার আমার নিজের খুব একটা পছন্দ নয়, কারণ দেখো এখানে শুধু এইটা দিলে হবে না, তুমি এইটা দেবে এবং রিয়াকশান হয়ে যাবে তাহলে কিন্তু হবে না, এর সাথে সাথে তোমাকে অ্যালুমিনিয়াম ক্লোরাইডও দিতে হবে। অথচ প্রশ্নটা করে বসে আছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বদলে ইনস্টেড অফ অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমি কী ব্যবহার করতে পারি। সেই হিসেবে বলতে গেলে ক্লেজিক ইজ এ মাচ বেটার অ্যান্সার। হাউএভার আয়নিক লিকুইডটাও কিন্তু লিখতে পারবে এবং তার জন্য নাম্বারও পাবে। সেটা হয়তো আমার পছন্দ নয়, কিন্তু লোকে অ্যাকসেপ্ট করে। তার মানে এই জিনিসটা বেসিক্যালি এই ক্যাটায়নটা তো আছেই, এই মিডাজোলিয়ামটা তো আছেই, তার সাথে Cl- আছে আর AlCl3 আছে। তার মানে এখানটায় তুমি AlCl4- লিখতে পারো। আমি এর সাথে সাথে আরেকটাও লিখেছি, সেটা হচ্ছে 1 ইথাইল পিরিডিনিয়াম টেট্রাফ্লুরোবোরেট অথবা ট্রাইফ্লুরো অ্যাসিটেট। এখানে আমি ট্রাইফ্লুরো অ্যাসিটেট লিখেছি, এটা যদি PF4- হয় তাহলে ওটা টেট্রাফ্লুরোবোরেট হবে। এবং তার সাথে অ্যালুমিনিয়াম 3 ক্লোরাইড যদি থাকে তাহলেও এই রিয়াকশানটা হবে। এক্সকিউজ মি ফর 1 মোমেন্ট প্লিজ। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, এটাও নিতে পারো, এবং এটা নিলেও কিন্তু তার সাথে তোমাকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিতে হবে। অতএব সেই সেন্সে এই দুটো আমার খুব যে পছন্দ তা নয়, কারণ এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, অথচ তোমাকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বাদ দিয়েই বলেছে। তা আমার মনে হয় যে এগুলো না দিয়ে যদি তুমি এইটা দাও বা ক্লেজিকটা দাও, তার পাশে এরকম একটা লিখে দিলে যে জিঙ্ক ক্লোরাইড এক্সচেঞ্জ কেটেন মনমনিটোনাইট, তো সেটা যদি করো তাহলে বোধহয় বেটার। কিন্তু আমি আবারও বলছি, এগুলো লিখলেও নম্বর পাবে। ক্লিয়ার তো? ঠিক আছে, তাহলে এখানে আর তেমন আমি খুঁজে পাইনি। আচ্ছা, এবার আমার ধারণা এই রিয়াকশানগুলো আমি অলরেডি আলোচনা করে দিয়েছিলাম। এই ডিকার্বক্সিলেশন আন্ডার মাইক্রোওয়েভ ইরাডিয়েশন, এগুলো আমরা আলোচনা করেছিলাম না? আমার যতদূর মনে পড়ছে এগুলো আলোচনা করে দিয়েছিলাম, তবুও আমি একবার বলে দিচ্ছি, মানে যেহেতু এই রিয়াকশানগুলোর বিভিন্ন রিয়াকশান নিয়ে আলোচনা হচ্ছে। তো এখানে তোমার যে মাইক্রোওয়েভের যে ইয়েটা আছে, মাইক্রোওয়েভের যে স্টাডি মেটেরিয়ালটা আছে, এ দেখো এখানে ডিকার্বক্সিলেশন বলা আছে। একটা ইন্ডোল 2 কার্বক্সিলিক অ্যাসিডের মাইক্রোওয়েভ মিডিয়ামে ডিকার্বক্সিলেশন হচ্ছে হাই ইল্ডে, লো টেম্পারেচারে এবং লোয়ার রিয়াকশান টাইমে ডিকার্বক্সিলেশন হয়ে যাচ্ছে এবং ইল্ড খুব ভালো। তো তুমি এই এক্সাম্পলটা ওখানে দিতে পারো, যদিও আমি মোটামুটি নিশ্চিত যে এইগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি, কিন্তু আবারও যেহেতু কোশ্চেনগুলো এখানে মার্ক করা আছে আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের। গ্রিন কনটেক্সট অফ দ্য রিয়াকশান কী হবে? এই রিয়াকশানের গ্রিন কনটেক্সট কী হবে? তুমি নিজেই বলো এইটার গ্রিন কনটেক্সট কী হবে, বানিয়ে বলো, ট্রাই করো। আমরা তো এত গ্রিন কনটেক্সট তো আলোচনা করলাম, তাহলে এর গ্রিন কনটেক্সটটা কী হবে? সলভেন্ট কিন্তু অ্যাকচুয়ালি আছে, কুইনোলিন আছে,
কুইনোলিনকে সলভেন্ট হিসেবে ধরতে পারি। প্রথমেই আছে মাইক্রোওয়েভ। তো মাইক্রোওয়েভটা গ্রিন ইন হোয়াট সেন্স? তোমার কনভেনশনাল হিটিং যে সোর্স সেটা বেসিক্যালি ফসিল ফুয়েল ইউজ করে, আর মাইক্রোওয়েভ সেই দিক থেকে দেখতে গেলে অনেক কম টাইমে তোমাকে রিয়াকশানটা করিয়ে ফেলে, কারণ মাইক্রোওয়েভের স্পেশাল ইরেডিয়েশন এফেক্ট রয়েছে যেগুলো আমরা আলোচনা করেছিলাম। তো সেই দিক থেকে দেখতে গেলে এটা কনভেনশনাল এনার্জি সোর্সের থেকে আলাদা, এবং সেইটা অ্যাসপেক্টটা একটা সাস্টেনেবল অ্যাসপেক্ট। বোঝা গেল? সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমার এইটা দেখো, এখন এটা তো হয়তো তোমার মনে রাখা খুব কঠিন ব্যাপার যে 12 মিনিটই লাগবে। তুমি এখানে 12 মিনিটটা লিখে যদি ফিউ মিনিটস লেখো তাহলেও তুমি নাম্বার পাবে, কারণ এটা বোধহয় এক্সপেক্টেড নয় যে তুমি সবকটা রিয়াকশনের এক্স্যাক্ট কন্ডিশনগুলো মাথায় করে রেখে দেবে। কিন্তু এটা এক্সপেক্টেড যে যখন তুমি এটার গ্রিন অ্যাসপেক্টগুলো হাইলাইট করবে তখন এই 12 মিনিট না লিখলেও এটুকু তুমি লিখবে যে কনভেনশনাল হিটিংয়ের থেকে ফার লোয়ার টাইমে, অনেক শর্টার টাইমে আমরা রিয়াকশানটা করতে পারি। তাহলে সেটা আমাদের জন্য ভালো তো, মানে গ্রিন কেমিস্ট্রির প্রিন্সিপাল মানছে তো। তোমার রিসোর্স সেভ হচ্ছে। দুটো পয়েন্ট হলো, ম্যাক্সিমাম 3টে পয়েন্ট লিখতে হয়। আরেকটা কী হবে যেটা সব জায়গায় লোকে লেখে? আরেকটা বলো। ওটার থেকেও মোর ইম্পর্টেন্ট জিনিস আছে। লেস বাই প্রোডাক্টসটা ইজ অ্যাকচুয়ালি রিলেটেড টু সামথিং যেটা ইমপ্রুভ করে। বাই প্রোডাক্ট যত কম হয় তত কি ইমপ্রুভ করে? পিউরিটি, বাট অলসো ইল্ড অলসো ইমপ্রুভস। ভুলভাল জিনিসপত্র যত কম তৈরি হবে, ঠিকঠাক জিনিসপত্র তত বেশি তৈরি হবে, এক্সপেক্টেড। তাহলে এই দেখো, এই যে উপরে লেখা আছে কনভেনশনাল প্রসিডিওরে ইল্ডটা লো আছে, ডিকার্বক্সিলেশন আন্ডার মাইক্রোওয়েভ কন্ডিশন এফিসিয়েন্টলি অ্যাচিভ করা যায়, হুইচ মিনস যে এখানে ইল্ড ভালো থাকবে। তাহলে এইগুলো কি পরীক্ষার হলে তোমাকে এখানে দেখো বলেই দিয়েছে, কোনো কোশ্চেনটা কীরকম দেখো, তোমাকে এখানে বলেই দিয়েছে মাইক্রোওয়েভটা বলেই দিয়েছে, তার মানে গ্রিন কনটেক্সট একটা বলেই দেওয়া আছে যে আনকনভেনশনাল এনার্জি সোর্স ইউজ করছে, আর তার সাথে সাথে ইল্ড বেটার, সাইড প্রোডাক্ট লো, রিয়াকশানের টাইম লো। এইগুলো কি সত্যিই মুখস্থ করে যাওয়ার কোনো দরকার আছে? হ্যাঁ, মানে তুমি যদি ব্যাপারটা একটু বোঝো তাহলেই তুমি ওখানে ওটা লিখে দিয়ে আসতে পারবে। হলো? কি করবে? এক্স্যাক্ট কন্ডিশন তো সেরকমভাবে চাইনি, লিখতে পারলে ভালো। মনে হয় না যে ওর জন্য মানে তোমাকে বিরাট পেনালাইজ করবে বা ইত্যাদি। ঠিক আছে, তুমি অন্য একটা ডিকার্বক্সিলেশন রিয়াকশনও লিখতে পারো। এবার তাহলে এক্সামিনারকে কিন্তু সেটা আবার ভেরিফাই করতে হবে কাটার আগে যে সেই ডিকার্বক্সিলেশন মাইক্রোওয়েভে আদৌ হয় না। ধরো কেউ যদি এটা বিটা কিটো অ্যাসিডের, সে জানে, সে অর্গানিক কেমিস্ট্রি থেকে এটা জানে যে ডিকার্বক্সিলেশন বিটা কিটো অ্যাসিডের ডিকার্বক্সিলেশন হয়। এবার সে হয়তো একটা বিটা কিটো অ্যাসিডের ডিকার্বক্সিলেশন লিখে বসে আছে। এটাকে কাটতে গেলে কিন্তু সমস্যা আছে, টু বি অনেস্ট। কারণ ওটা যে সত্যিই মাইক্রোওয়েভে হয় না তার প্রমাণটা কি? আমার পয়েন্টটা বুঝতে পারলে? একটা আগড়ুম বাগড়ুম জিনিস লিখে দিয়ে এলে তো হবে না। যেমন আমরা জানি যে ইন্ডোল 2 কার্বক্সিলিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশনের টেন্ডেন্সি আছে, একটা ডিকার্বক্সিলেশন হয়। ইন্ডোল 3 কার্বক্সিলিক অ্যাসিডেরও হয়। তো কেউ যদি সেরকম একটা রিলায়েবল রিয়াকশান মাইক্রোওয়েভ আন্ডারে লিখে ফিউ মিনিটস বলে লিখে দিয়ে আসে, তাহলে তার নম্বর কিন্তু পাওয়ার কথা। যতক্ষণ না পর্যন্ত এটা প্রমাণিত হচ্ছে যে ওই এক্সপেরিমেন্ট সত্যি কেউ করেনি এবং সে যেটা লিখেছে সেটা সম্পূর্ণ গাঁজাখুরি, ততক্ষণ নাম্বার কাটা উচিত না আমার মতো। বোঝাতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে এগোই। আচ্ছা, এবার এখানে 5 নম্বরের কোশ্চেনটা দেখো, একদম পরিষ্কার বলে দিয়েছে, ডিসকাস ব্রিফলি দ্য গ্রিন মেথডস ফ্রাইজ বেনজয়েন। তার মানে এইটাতে 3 নম্বর আছে, তাহলে এক একটাতে 1.5 নম্বর আছে। এবার এদের 1.5 নম্বরের মধ্যে তোমাকে রিয়াকশান একটা এক্সাম্পল দিতে হবে, আর তার সাথে তুমি তার যে গ্রিন অ্যাসপেক্ট তার একটা হাইলাইট করে দাও। তো
তো প্রথমে ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট দেখি। আমাদের রিঅ্যারেঞ্জমেন্ট যে পার্টটা আছে, ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্টটা কোথায় গেল? ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট, তাই তো, ক্লেজেন গেল, বেকম্যান, ফ্রাইজ বোধহয় আগে নাকি? হ্যাঁ, এই তো, এই হচ্ছে ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট। এই এক্সাম্পলটা দিয়ে দাও, এটা তো খারাপ না। গ্রিন অ্যাপ্রোচে দেখো, গ্রিন অ্যাপ্রোচে এই এক্সাম্পলটা দিয়ে দাও, এটা মনে রাখা সোজা। কি ইউজ করেছে? K10 মনমোরিলোনাইট ক্লে, ওয়াটার বাথ, 5 hours, 140 ডিগ্রি সেন্টিগ্রেড। মেবি দিস ইজ নট সাচ এ গ্রেট এক্সাম্পল আফটার অল, কারণ এখানে প্রচুর টাইম লাগছে। লেটস লুক ফর আ বেটার এক্সাম্পল। এইখানে আরও বেটার এক্সাম্পল আছে। এই যে দেখতে পাচ্ছ ছবিটা দেখতে পাচ্ছ? প্যারাক্রেজাইল অ্যাসিটেটের AlCl3 দিয়ে ক্লোরোবেঞ্জিন মিডিয়ামে মাইক্রোওয়েভ দিয়ে রিয়াকশন করছে 2 মিনিটস। বলো কি গ্রিন অ্যাসপেক্ট কী আছে বলো, তুমি বলো। শর্ট টাইম, নন কনভেনশনাল এনার্জি সোর্স, তার মানে ফসিল ফুয়েল ইত্যাদি এগুলোর ওপর তো চাপ পড়ছে না, এনার্জি এফিশিয়েন্ট, yield is very high, 85% yield, সো সাইড প্রোডাক্টস তৈরি হচ্ছে না বেশি, নষ্ট কম হচ্ছে, ওয়ার্ক আপ করা ইজি। তুমি চাইলে অনেক কিছুই লিখতে পারো, কিন্তু কতই বার লিখবে? তুই গোটা 3 পয়েন্ট লিখলেই তুমি নাম্বার পেয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, তারপরে কি বলেছে দেখি? তারপরে বলে যে বেনজয়েন কন্ডেনসেশন। তো বেনজয়েন কন্ডেনসেশন তুমি দেখো, বেনজয়েন কন্ডেনসেশন তো আমরা এক্সাম্পল দিয়েছিলাম। কোথায় গেল বেনজয়েনটা? রিঅ্যারেঞ্জমেন্ট, এইটা, এই তো বেনজয়েন, এই তো বেনজয়েন। বেনজয়েন কন্ডেনসেশন, এবং সেটা বলেছে গ্রিন মেথড। তো গ্রিন মেথডে তুমি প্রেফারেবলি ইউ শুড ট্রাই টু অ্যাভয়েড ইউজিং দি পটাশিয়াম সায়ানাইড। যদিও পটাশিয়াম সায়ানাইড দিয়েও গ্রিন মেথড আছে, যেমন তুমি ফেস ট্রান্সফার ক্যাটালিস্ট বা এই জাতীয় জিনিসকে ইউজ করে ইল্ড ইমপ্রুভ করতে পারো, আলট্রাসাউন্ড ইউজ করে ইল্ড ইমপ্রুভ করতে পারো, কিন্তু সেখানে সব পটাশিয়াম সায়ানাইড ইউজ হচ্ছে। তো আমরা এই জিনিসটা নিতে পারি, থায়ামিন হাইড্রোক্লোরাইডের সাথে যে রিয়াকশান, সেই রিয়াকশান বা এই ধরনের কোনো একটা এন অ্যালকিল থায়াজোলিয়াম সল্টটাকে সায়ানাইডের বিকল্প হিসেবে ব্যবহার করলাম, এবং তখন বেনজয়েন রিয়াকশান করলাম। আমি একটা এক্সাম্পল এখানে দিয়েছি, দেখো, আমি একটা লিখেছি এখানে, এই দেখো, এখানে একটা জিনিস লিখতে হবে, এখানে 2 লিখতে হবে। বেনজয়েনটা দেখা যাচ্ছে? এই আমি এটাকে নীল রং করে দিই, দেখো, থায়ামিন হাইড্রোক্লোরাইড। থায়ামিন হাইড্রোক্লোরাইড মানে ভিটামিন B1। ওর চেহারাটা দেখেছো? ইটস নট এক্সপেক্টেড যে তুমি এটা মনে রাখবে, নট এক্সপেক্টেড। এখানে অ্যাকচুয়ালি এইখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। এই হাইড্রোজেনটা ল্যাবাইল, অ্যাসিডিক। এটাকে কোনো একটা মাইল্ড বেস লাইক ট্রাইথাইলামিন বা ইত্যাদি খেয়ে নিতে পারে। দেখো এখানে NaOH দেওয়া আছে, ঠিক আছে? তো এই প্রোটনটাকে খেয়ে নেবে, খেয়ে নিলে এখানটায় মাইনাস হবে। ওটা তখন সায়ানাইডের যে রোলটা আছে বেনজয়েন কন্ডেনসেশনে, ও সেই রোলটা প্লে করে, এটা আমরা আলোচনা করেছিলাম। তো এইখানে আমরা সায়ানাইড ব্যবহার করলাম না, এবং না ব্যবহার করেও আমরা বেনজয়েন কন্ডেনসেশন করতে পারলাম। তাহলে এর গ্রিন অ্যাসপেক্ট বলবে কিছু? কি হতে পারে গ্রিন অ্যাসপেক্ট? মানে থায়ামিন ইউজ করে? হ্যাঁ, অবশ্যই। প্রথম পজিটিভ পয়েন্টটা কি? হ্যাঁ, টক্সিক এবং হ্যাজার্ডাস পটাশিয়াম সায়ানাইড ইউজ করতে হচ্ছে না আমাকে, এটা বিরাট সুবিধে। হ্যাঁ, ওগুলো লিখতেই পারো, শর্ট টাইমে হয়ে যাচ্ছে, ইল্ড বেটার, সিলেক্টিভিটি বেটার, রিয়াকশান এফিশিয়েন্ট। বোঝা গেল? কিন্তু সায়ানাইডের পয়েন্টটা কিন্তু অতি অবশ্যই লিখতে হবে। অন্য কিছু লিখলে, সেখানে সায়ানাইডটা মিস করে গেলে, তাহলে কিন্তু নম্বর পুরোটা তুমি পাবে না, কারণ ওর জন্য আলাদা করে ক্রেডিট থাকবে, আমি নিশ্চিত। বোঝা গেল? ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এইটাও তাহলে হয়ে গেল, বেনজয়েন কন্ডেনসেশন হয়ে গেল। আচ্ছা, এবার বলেছে ল্যাকটোন সিনথেসিস ভায়া বেয়ার ভিলেজের অক্সিডেশন ফলোয়িং অ্যান এনভায়রনমেন্টালি বিনাইন প্রসিডিউর। তা ল্যাকটোন সিনথেসিস মানে বেয়ার ভিলেজারের ল্যাকটোন সিনথেসিস করতে গেলে স্টার্টিং মেটেরিয়ালটা কী হওয়া দরকার?
আমি যদি ল্যাকটোন চাই তাহলে স্টার্টিং মেটেরিয়ালটা কী হওয়া দরকার? কার্বক্সিলিক অ্যাসিড। তা বেয়ার ভিলিজারে কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে শুরু করে নাকি? না, কার্বক্সিলিক অ্যাসিড তো মিট এইসব জায়গায় শুরু করে, তারপর আনডাইস্টার্ড এসব জায়গায় শুরু করে। হ্যাঁ, বেয়ার ভিলেজে বেয়ার ভিলিজার কি কিটোন নিয়ে শুরু করে না? কিটোন থেকে এস্টার হয় তো, কিটোন থেকে এস্টার হয় প্যারাসিড দিয়ে। তা ল্যাকটোন কি জিনিস? তো ল্যাকটোন থেকে কিটো এস্টার টাইপের। সাইক্লিক এস্টার, ল্যাকটোন হচ্ছে সাইক্লিক এস্টার। তাহলে আমাকে কিটোনটা কি নিতে হবে? সাইক্লিক কিটোন নিতে হবে। হ্যাঁ, তো যদি আমি সাইক্লোপেন্টানোন নিই তাহলে 6 মেম্বার ল্যাকটোন পাবো, যদি হেক্সানোন নিই তাহলে 7 মেম্বার ল্যাকটোন পাবো। সেটা আবার বলেছে এনভায়রনমেন্টালি বিনাইন প্রসিডিওরে বানাও। তো এনভায়রনমেন্টালি বিনাইন প্রসিডিওর কী আছে দেখি, এখানে বেয়ার ভিলিজার কোথায়? এই তো বেয়ার ভিলিজার। তাহলে এই হলো বেয়ার ভিলিজার। এটা ওই রিঅ্যারেঞ্জমেন্টের যে মেটেরিয়ালটা আছে ওইখানে আছে। এগুলো হচ্ছে কমন টেকনিকে। দেখো এগুলোও ল্যাকটোন তৈরি, দেখতে পাচ্ছ এই ল্যাকটোন তৈরিগুলো? হ্যাঁ স্যার। এ দেখো ল্যাকটোন তৈরি, এরা ল্যাকটোন তৈরি। তো এটা করলে কি হবে? না, এটা তো মানে এখন গ্রিন মেথডে তো না। হ্যাঁ, মানে গ্রিন তো হলো না আর কি, গ্রিন হলো না, সেদিক থেকে আমাকে আরেকটু বেটার কিছু দেখতে হবে। অক্সিডেশন আন্ডার অ্যাকুয়াস কন্ডিশন ফর শিওর তুমি এটা দিতে পারো, এটা তুমি দিতেই পারো, কারণ ওয়াটার ইউজ করে করা হচ্ছে, হুইচ মিনস তুমি এনভায়রনমেন্টালি বিনাইন সলভেন্ট ইউজ করছো। তো এই এক্সাম্পলটা হবে। দেখো এখানে হাই ইল্ড আছে, এনভায়রনমেন্টালি বিনাইন সলভেন্ট আছে, লো টেম্পারেচার আছে, সবই তোমার ফেভারে যাচ্ছে। আর একটা এক্সাম্পল দেওয়া যায়, মানে একদমই যদি তুমি এর দিকে চলে যাও, এই দেখো ল্যাকটোন তৈরি, এই দেখো এটার সুবিধে কি? সলিড স্টেট, রুম টেম্পারেচার মানে এনার্জি এফিসিয়েন্ট, সেটা তো ঠিকই আছে, লো রিয়াকশান টাইম সেটাও ভালোই। সলিড স্টেটটা যদি থাকে তাহলে আমার অবভিয়াস অ্যাডভান্টেজটা কী? কোনো অর্গানিক সলভেন্ট ইউজ করলাম না, সলভেন্টলেস রিয়াকশান, তার মানে ওয়েস্ট প্রোডাক্ট মিনিমাইজেশন হলো, তাই হলো তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো দেখি আরও 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 যদি তুমি আরও একটুখানি অন্যরকম কিছু করতে চাও তো সেটাও হবে। এই দেখো এইগুলো খুব ভালো এক্সাম্পল, এটা দারুণ এক্সাম্পল। তুমি কিছুই করছো না, একেবারে অ্যাম্বিয়েন্ট কন্ডিশনে, রুম টেম্পারেচারে, উইথ ভেরি হাই ডিগ্রি অফ কনভার্সন অর টার্ন ওভার, এনজাইমেটিক্যালি করে দাও। আমরা বলেছিলাম না যে বেয়ার ভিলিজার মোনো অক্সিজেনেস বলে একটা ফ্যামিলি অফ এনজাইম আছে, যাদের মধ্যে এরকম সব এনজাইম আছে, সাইক্লোহেক্সানোন মোনো অক্সিজেনেস, এ দেখো ল্যাকটোন তৈরি হয়েছে। এইটা একটুখানি মনে রাখতে হবে, এইগুলো একটুখানি মনে রাখতে হবে। সাইক্লোহেক্সানোন থেকে 7 মেম্বার ল্যাকটোন তৈরি হচ্ছে, এটা তো আর মনে রাখার কিছু নেই, কিন্তু এই এনজাইমটার নামটা মনে রাখতে হবে। আর এর সাথে সাথে কিছু কোফ্যাক্টর লাগে, যেমন এফএডি লাগে, এনএডিপিএইচ লাগে, আর সত্যিকারের অক্সিডাইজিং এজেন্ট যেটা, অক্সিজেন তো লাগবেই, O2 লাগবে, যেটা পার অ্যাসিড যেখানে ইলেকট্রোফিলিক অক্সিজেনটা সাপ্লাই করে, এখানে অক্সিজেনই ওই ইলেকট্রোফিলিক অক্সিজেনটাকে সাপ্লাই করছে। তা এইটা দিতে পারলে খুব ভালো, এটা বা এটা হোয়াট এভার। তাহলে এটা হবে তো, না হবে না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা আবার সামনের দিকে যাই। বেয়ার ভিলিজার হয়ে গেল। আচ্ছা, 6 দাগের কোশ্চেনটা দেখো, এটা আমি আগে আলোচনা করেছিলাম কিন্তু আবার বলে দিচ্ছি। মাইক্রোওয়েভ ইরাডিয়েশন দিয়ে অক্সিডেশন অফ টলুইন আর কনভার্সন অফ মিথাইল বেনজোয়েট টু বেনজোইক অ্যাসিড, এটা পুরোটা করে দেওয়া আছে। মাইক্রোওয়েভ ইরাডিয়েশন, এই দেখো কী বলেছে, এই দেখো অক্সিডেশন অফ টলুইন করে দেওয়া আছে মাইক্রোওয়েভ দিয়ে। আর এটা কী বলেছিল? মিথাইল বেনজোয়েট থেকে কি বেনজোইক অ্যাসিড, তাই তো? ইয়েস স্যার। এই দেখো, এবার তুমি বলো এইসব, যখন তুমি এইসব উত্তর লিখবে, এটা তুমি বলবে 2.5 মিনিট আমার মনে রাখতে হবে? না, আমি বলবো ফিউ মিনিটস লিখবে, ফিউ মিনিটস লিখলেই হবে। তা এটা কী হবে, এর বেনিফিটসগুলো কী কী? তো একটু
আগের মতো সেমই। তুমি বলো, সেম তো বুঝলাম, তুমি বলো একবার রিপিট করো। ইল্ড বেশি হবে, তারপরে হ্যাঁ, বাই ইল্ড, প্রোডাক্ট লেস হবে, তো হ্যাঁ, GST বেশি ওয়ার্ক আপ হবে। ইজিয়ার, ইত্যাদি হ্যাঁ, ইত্যাদি। ওটা কিন্তু দুটো অবভিয়াস পয়েন্ট তুমি মিস করে গেলে। তোর যে কনভেনশনাল এনার্জি হ্যাঁ, এনার্জি এফিশিয়েন্ট। এফিশিয়েন্ট, কারণ মাইক্রোওয়েভ হিটিং হচ্ছে। আর রিয়াকশন টাইম মাত্র 2.5 মিনিট। 2.5 মিনিট তো তোমার মনে থাকবে না, কিন্তু ফিউ মিনিটস। হ্যাঁ, সেখানে টাইম। মিথাইল বেনজোয়েটকে হাইড্রোলাইজ করতে গেলে আমাদের, মানে আমরা যদি রাউন্ড বটম ফ্লাস্কে এস্টার নিয়ে তার মধ্যে NaOH মিশিয়ে রিয়াকশান করি, তাহলে আধ ঘন্টা 1 ঘন্টা তো লেগেই যাবে। তার রেসপেক্টে অনেক বেটার। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, আবার যাই সামনের দিকে। হ্যাঁ, 1 আর 2 হয়ে গেল। এই যে রাইট ডাউন দ্য গ্রিন কনটেক্সট অফ দ্য অ্যাবভ রিয়াকশানস, আমরা তো আলোচনা করেই ফেললাম। তাহলে এগোই। হ্যাঁ স্যার। এই দেখো, গিভ এনি ওয়ান গ্রিন অ্যাপ্রোচ অফ অ্যালডল কন্ডেনসেশন, মেনশন ওয়ান ইম্পর্ট্যান্ট অ্যাডভান্টেজ অফ দিস মেথড ওভার ক্লাসিক্যাল মেথড। তার মানে এখানে 3 আছে, প্রথম পার্টটায় আছে 2, তারপরের পার্টটায় আছে 1। তো অ্যালডল কন্ডেনসেশন তো আমরা ডিটেলে পড়েছিলাম, তাই না? আমরা অ্যালডল দেখি, কোথায় গেল? পার্ট 1-এ থাকবে না অ্যালডল? এই যে অ্যালডল, অ্যালডলের ডিসঅ্যাডভান্টেজ নন গ্রিন কনটেক্সট তো বলেনি এখানে, আমরা এইটা বলতেই পারি, এরকম একটা এক্সাম্পল দিতেই পারি। এই এক্সাম্পলটা উড বি এ গুড এক্সাম্পল। আয়নিক লিকুইড দিয়ে রিয়াকশান হচ্ছে, অ্যাকুয়াস NaOH দিয়ে আয়নিক লিকুইড দিয়ে রিয়াকশান হচ্ছে। এর বেনিফিটস কী আছে? রিয়াকশান গ্রিন সলভেন্টে ইউজ করছি, ডিজাইনার সলভেন্ট, আয়নিক লিকুইড ইজ এ ডিজাইনার সলভেন্ট। Reaction occurs in short time, affords good yield, product isolation is very simple. তাহলে এটা হবে তো, না হবে না? হ্যাঁ স্যার। এবার এই বস্তুটার আমি সম্ভবত এখানে একটুখানি লিখেছিলাম, এই যে এইখানটা এটা ডিকোড করা নেই তো, এই জায়গাটা তুমি বিমিম যেটা, ওইটাকে দেখে তোমার মনে হচ্ছে এটা কী জিনিস, এটা এইটা, এটা কি গ্রুপ? এই গ্রুপটা বিউটাইল তো। হ্যাঁ স্যার, বিউটাইল। তো 1 বিউটাইল 3 মিথাইল ইমিডাজোলিয়াম টেট্রাফ্লুরোবোরেট, তাহলে বিমিম। ঠিক আছে, আগেরটার কী নাম ছিল? আগে যেটা দেখলাম ওই ইন কানেকশান টু ফিডেল ক্রাফট, ওর নাম ছিল ইমিম। ইমিম মানে হচ্ছে ইথাইল, আর বিমিম মানে হচ্ছে বিউটাইল। ঠিক আছে, ওকে। আমি এটা আগেরবার লেখার দরকার ছিল না হয়তো বা, কিন্তু এখানে স্টাডি মেটেরিয়ালে যেহেতু বিমিমটা ডিসাইফার করা নেই, তাই আমি এখানে লিখে দিলাম। ঠিক আছে, ওকে। তাহলে 9ও হয়ে গেল। তাহলে এবার দেখি 12 কী বলেছে, দেখি। রাইট দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য কনভেনশনাল মেথড অফ বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট। বেশ, দেখি বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট তো আমরা তো পড়েছিলাম, রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশানে বেকম্যান তো এখানে আছে, বায়োভিলিজারের আগেই আছে হয়তো। এই হচ্ছে বেকম্যান। তো বলো কী ডিসঅ্যাডভান্টেজ হতে পারে বেকম্যানের, তুমি নিজেই বলো কী কী হতে পারে। তুমি বেকম্যানে কী ইউজ করো? ফসফরাস বেসড রিয়েজেন্ট ইউজ করো তো, আর নাহলে খুব স্ট্রং অ্যাসিড ইউজ করতে হয়। হ্যাঁ, একদম ইকো ফ্রেন্ডলি হয়। হ্যাঁ, মানে এইগুলো সবই এনভায়রনমেন্টালি ডেট্রিমেন্টাল রিয়েজেন্ট, যাদের ডিসপোজ করাটা একটা প্রবলেম, এবং তাদেরকে হ্যান্ডেল এবং স্টোর করতে গেলেও স্পেশাল প্রিকশন নিতে হয়। রিয়াকশান হয় অত্যন্ত ড্রাস্টিক কন্ডিশনে রিয়াকশান হয়, তার ফলে এনার্জি এফিশিয়েন্ট নয় একদম। ইল্ড অনেক সময় খুবই খারাপ হয়, এবং সেপারেশন পিউরিফিকেশন অফ দ্য প্রোডাক্ট ইজ অলসো চ্যালেঞ্জিং। এইগুলো পারবে তো লিখতে পরীক্ষায়? হ্যাঁ স্যার, হ্যাঁ। পেরে যাবে, হোপফুলি পেরে যাবে। সো এইগুলো আমরা লিখব। আচ্ছা, তারপরে কি বলেছে দেখি। ইলাবোরেট ওয়ান এক্সাম্পল অ্যাবাউট দ্য গ্রিন অ্যাপ্রোচ অফ দ্য রিয়াকশান। আছে তো 3 নম্বর, তার মানে প্রবাবলি ফার্স্টেরটায় 1.5, সেকেন্ডেরটায় 1.5। তা বেকম্যানের গ্রিন এক্সাম্পল আমি বলবো, আমার সাজেশান থাকবে যে এই এক্সাম্পলটা দিও, এই এক্সাম্পলটা খুব ভালো এক্সাম্পল। এবং এখানে কি হবে, তোমাকে অ্যাসিটানিলাইড তৈরি করার গ্রিন মেথড দাও, এই রকমভাবেও কোশ্চেন দিয়েছে, তুমি একটু পরেই দেখবে সেরকম কোশ্চেনও কিন্তু আছে। এবার বেকম্যানের তো কিছু শর্ত আছে, সেই শর্তগুলো মেনটেন করে তোমাকে এইটা লিখতে হবে। যেমন তুমি প্রোডাক্ট লিখেছো অ্যাসিটানিলাইড, তাহলে অক্সিমটা যখন লিখবে
প্রথমত অক্সিমটা অ্যাসিটোফেননের অক্সিম নিতে হবে, তাই তো? হ্যাঁ এবং এখানে যেহেতু তোমার মেন্টাল ডিমান্ড হচ্ছে যে ফিনাইল মাইগ্রেট করবে, তাহলে ওইচ আর ফিনাইলকে অ্যান্টি করে আঁকতে হবে। হ্যাঁ কেউ যদি পরীক্ষার খাতায় ওইচটাকে মিথাইলের সঙ্গে অ্যান্টি করে আর ফিনাইলের সঙ্গে সিন করে আঁকে এবং তারপরে এই সব কন্ডিশন সে হয়তো ঠিকই লিখলো, মনমোনিলাইট K10 মাইক্রোওয়েভ 10 মিনিট হ্যান ত্যান সবই লিখলো, এবং তারপর প্রোডাক্টটা লেখার সময় অ্যাসিটানিলাইট লিখে দিয়ে এলো, তাহলে কি সে নাম্বার পাবে? না স্যার। অতএব এই ছোটো ছোটো জিনিসগুলো মাথায় রেখো, ছোটো ছোটো জিনিসগুলো মাথায় রেখো। এবং এটার গ্রিন অ্যাসপেক্ট কী হবে? 10 মিনিট ধরে হিট করছি মাইক্রোওয়েভে, মাইক্রোওয়েভ মানে হচ্ছে নন কনভেনশনাল এনার্জি সোর্স, এনার্জি এফিশিয়েন্ট। আচ্ছা 10 মিনিট মানে হচ্ছে টাইম এফিশিয়েন্ট। কোনটা বলবো? ওই যে মিথাইলের সাথে হ্যাঁ বলে দিচ্ছি বলে দিচ্ছি বলে দিচ্ছি, এটা খোলাই আছে, দেখে নাও, এখানেই দেখে নাও। তুমি এইটা লিখেছো, ঠিক আছে, এবার কেউ পরীক্ষার খাতায় এইটা লিখে দিয়ে চলে এলো, এইটা তোমার লেখার কথা ছিল এইটা, ঠিক আছে, লালটা, আর লিখে দিয়ে চলে এসছে এইটা, দুটো কি এক? দুটো কি এক? এখানে কি এই প্রোডাক্ট আদৌ হওয়ার কথা? এই নীল প্রোডাক্টটা আদৌ হওয়ার কথা? এখানে এইটা হওয়ার কথা না? বেকম্যানে কে মাইগ্রেট করে? দেখো কোনো রিয়াকশানের গ্রিন অ্যাসপেক্ট তো লোকে তখন খোঁজে যখন রিয়াকশানটা ওয়েল ক্যারেক্টারাইজড। তাহলে বেকম্যানে কী হয় সেটা তোমাকে আগে জানতে হবে, যে ও এনের ওপরে যে ওইচটা আছে তার রেসপেক্টে যে গ্রুপটা অ্যান্টি আছে সেই মাইগ্রেশন করবে, এবং তারই অ্যামাইডে আমি নাইট্রোজেনটার সাথে তাকেই দেখতে পাবো। তাই নীল কম্পাউন্ডটাতে ওইচের রেসপেক্টে কে অ্যান্টি আছে? এমই। তো প্রোডাক্টে তাহলে এইটা প্রোডাক্ট হতে পারে কি? তাহলে তো এইটা হওয়ার কথা, অথচ তুমি তো এইটা লিখে দিয়ে এসছো, তাহলে কি তুমি নাম্বার পাবে? এবং যদি সত্যিই তোমাকে বলে অ্যাসিটানিলাইড বানানোর জন্য লেখো, তাহলে কেউ যদি এই কম্পাউন্ডটা লিখে, এই নীল রঙের কম্পাউন্ডটা লিখে তার তলায় অ্যাসিটানিলাইড লেখে, সেটা কি ঠিক হলো? হ্যাঁ ঠিকই হলো, অ্যাসিটানিলাইড তো সে ঠিকই লিখেছে, কিন্তু স্টার্টিং মেটেরিয়ালটাই তো ভুল। স্টার্টিং মেটেরিয়াল যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু সে নাম্বার পাবে না। আমাদের নিয়মই আছে, যদি স্টার্টিং মেটেরিয়ালটা ভুল করে ফেলে স্টুডেন্ট, তাকে নম্বর দেওয়া হয় না, ঠিক আছে? আচ্ছা এই জায়গাটাতে একটা জিনিস একটু গন্ডগোল আমার হঠাৎ চোখে পড়লো, সেটা হচ্ছে এটা স্পেলিংটা ঠিক করে নিও, মন্ট মরিলোনাইট, ঠিক আছে? তাহলে এটা কিন্তু ভুল, এটা ভুল, এটা লিখে দিও না, এটা রং, এইটা রাইট। বোঝা গেল? হয়েছে? গেছে কনফিউশন? ঠিক আছে, মিলেছে তো? তাহলে ঠিক আছে, শেষ হয়ে গেল আমাদের এই 2021 সালের কোশ্চেন শেষ হয়ে গেল। তাহলে আমরা এবার 2022 সালে যাই। 2022-এ দেখো কি কোশ্চেন আছে। প্রথম দিকে তেমন কিছু কোশ্চেন আমি মানে 1 নম্বরের কোশ্চেনে আমি সেরকম কিছু পাইনি। 4 নম্বরের দাগের যে কোশ্চেনটা সেখান থেকে শুরু, এবং এখান থেকে ইয়েটা হওয়াটাও শুরু হয়েছে, মানে ওই স্ক্যানটার কোয়ালিটি খারাপ হওয়াটাও শুরু হয়েছে। তুমি পড়তে পারছো কিনা আমি জানি না, কিন্তু আমি পড়ে দিচ্ছি। দেখো, ডিসকাস দ্য মেকানিজম অফ থায়ামিন ক্যাটালাইজড বেঞ্জয়েন কন্ডেনসেশন। আচ্ছা, এটা থায়ামিনের কথা বলা আছে, থায়ামিন দিয়ে কীভাবে করা যায়, বা এন অ্যালকিল থায়াজোলিয়াম সল্ট, যেটার একটা এক্সাম্পল হচ্ছে থায়ামিন হাইড্রোক্লোরাইড, সে সমস্ত বলা আছে, কিন্তু তার মেকানিজমটা স্টাডি মেটেরিয়ালে করা নেই। তার ফলে আমি মেকানিজমটা এখানে আরেকবার করেছি। এটা দেখো, এই হচ্ছে তোমার, আমরা থায়ামিন হাইড্রোক্লোরাইড তো ওরমভাবে লেখা তো সম্ভব নয়, থায়ামিনকে আমরা এইরকমভাবে লিখেছি, যেখানে আর গ্রুপটা একটা ওই পার্টিকুলার হেটেরোসাইক্লিক রিংটাকে ডিনোট করছে। তো
তো আমাদের থায়ামিন হাইড্রোক্লোরাইডের ফর্মুলা কি এরকম তো? কোথায় গেল থায়ামিন হাইড্রোক্লোরাইড? এই যে এই হচ্ছে তোমার থায়ামিন হাইড্রোক্লোরাইড, ঠিক আছে? এটাকে এইখানে বসালে দেখো তো যে তোমার এটা মিলছে কি না। তুমি যে স্ট্রাকচারটা এঁকেছো তার সাথে এটার মিল আছে তো? দেখো আছে মিল? আর তুমি যে অ্যাপ্রক্সিমেট স্ট্রাকচারটা এঁকেছো, কারণ ওই অত লেখা সম্ভব নয়, আর প্রথম কথা হচ্ছে অত মনেও থাকবে না, আমাকে লিখতে দিলে আমিই পারবো না প্রবলেম। তুমি এইটার সাথে এটাকে মেলাও যে তুমি যে অ্যাপ্রক্সিমেট স্ট্রাকচারটা লিখেছো সেটা ঠিক আছে কিনা। কারণ তুমি সাইড চেনগুলো লেখোনি, যেমন এখানে মিথাইলটা লেখোনি, এখানে CH2CH2OH লেখোনি, এই আর গ্রুপটা হচ্ছে এই পুরো গ্রুপটা, এইগুলো কিছু লেখোনি, তাই না? কিন্তু তাতে কিছু যায় আসে না, এই CH2 এই পার্টটা কিছুই লেখোনি, তাতে কিছু যায় আসে না। এই হাইড্রোজেনটা হচ্ছে অ্যাসিডিক, মিডিয়ামে একটা বেস লাগবে, মাইট বেস হলেও হবে, তারাও প্রোটন খেয়ে নেবে। এই যে এখন এখানে লিখে রেখেছি সায়ানাইডের মতো কাজ করবে। তো সায়ানাইড বেঞ্জয়েন কন্ডেনসেশনে প্রথমে কী করে? অ্যারোমেটিক অ্যালডিহাইডটাকে অ্যাটাক করে। তাহলে এখানে কী হয়েছে? নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়েছে, দেখো, দেখতে পাচ্ছ? হয়ে জুড়ে গেল, অ্যালকক্সাইড ইন্টারমিডিয়েট তৈরি হলো, তারপরে প্রোটন ট্রান্সফার হবে। সায়ানাইড এইখানটায় ঝুলে বসে থাকে, সায়ানাইড থাকার জন্য এই কার্বনের হাইড্রোজেনটা অ্যাসিডিক হয়ে যায়, এই অক্সিজেনটা এই প্রোটনটাকে খেয়ে নেয়, খেয়ে নিয়ে মাথায় কার্বনের মাথায় মাইনাস চলে আসে। এই যে মাইনাস চার্জটা আসছে এটা সায়ানাইড যেরকম একে স্টেবিলাইজ করতে পারে, এও একে স্টেবিলাইজ করতে পারে। তুমি বুঝতে পারছো যে এই পার্টটা কনজুগেটেড, এই যে পার্টটা যেটাকে আমি নীল রং করে দিলাম, এই পার্টটা কনজুগেটেড বোঝা যাচ্ছে? এখান থেকে গিয়ে এই নাইট্রোজেনের মাথায় মাইনাস যেতে পারে না, মানে নাইট্রোজেনটা নিউট্রাল হয়ে যেতে পারে। তো এই প্রত্যুষা বুঝতে পারছো এগুলো? তোমার গলায় তো কোনো কনফিডেন্স নেই, তোমার কোথাও মানে বুঝতে অসুবিধা হলে তুমি বলো আমাকে যে আমি না এটা বুঝছি না। বোঝা যাচ্ছে তো? নিউক্লিওফিলিক অ্যাডিশন হলো। এই মলিকিউলটাকে দেখে তোমার মনে হতে পারে যে এইসব কী হেটেরোসাইকেল, এসব আমি জানি না। তুমি সিম্পলি এইভাবে ভাবো যে এই জায়গাটায় যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে তাকে স্টেবিলাইজ করবে কে? ইন্ডাকটিভ এফেক্ট আছে না N+-এর, সালফারের পোলারাইজেবিলিটি আছে, প্লাস কিছুটা ইন্ডাকটিভ এফেক্টও হয়তো আছে। তাহলে এখানে মাইনাস চার্জটা স্টেবল, এই মাইনাস চার্জ স্টেবল হলে এখানে আমরা খুব সহজেই এই হাইড্রোজেনটাকে খেয়ে এখানে মাইনাস চার্জটা তৈরি করতে পারি। এটা একটা নিউক্লিওফিলিক অ্যাটাক করলো, অ্যাটাক করার পরে এই হাইড্রোজেনটার অ্যাসিডিটি বাড়িয়ে দিল কারণ ওর নিজে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে প্রোটন ট্রান্সফার হলো। দেখো আমপোলাংও হয়ে গেছে, কারণ এই কার্বনটা কী ছিল? ইলেকট্রোফিলিক। এই কার্বনটা কী হয়ে গেছে? নিউক্লিওফিলিক। হ্যাঁ, তাহলে এবার ও তো পাশের আরেকটা অ্যালডিহাইডকে অ্যাটাক করবে, কারণ তোমাকে আলটিমেটলি মনে রাখবে কার্বন কার্বন বন্ড তৈরি করতে হবে বেঞ্জয়েনে। তাহলে অ্যাটাক করলো, করার পরে এইসব জিনিসপত্র তৈরি হলো। এবার এই গ্রুপটাকে আমার বার করতে হবে, তাই তো? কারণ সায়ানাইড কী কাজ করে? সায়ানাইড বেসিক্যালি প্রথমে গুড নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, তারপরে অ্যানায়ন স্টেবিলাইজার হিসেবে কাজ করে, এবং তারপরে লিভিং গ্রুপ হিসেবে কাজ করে। কিন্তু এই অবস্থায় তো একে বের করা যাবে না। একে বের করতে গেলে আমার একটা পুশ লাগবে, এই পুশটা আসবে এইখান থেকে। আমি যদি বাই এনি চান্স এই হাইড্রোজেনটাকে খেয়ে নিতে পারি এবং এই অক্সিজেনের মাথায় যদি নেগেটিভ চার্জ আসে, তাহলে এ ধাক্কা মেরে যেরকম সায়ানোহাইড্রিন কোলাপস করে সেরকম একেও বের করে দেবে। এবার এই অক্সিজেনটার ওপরে নেগেটিভ চার্জ, এই অক্সিজেনটার ওপর নেগেটিভ চার্জের থেকে বেশি স্টেবল কেন বলতে পারবে? এই অক্সিজেনটার ওপর নেগেটিভ চার্জ এই অক্সিজেনটার ওপর নেগেটিভ চার্জের থেকে বেশি স্টেবল। অর্থাৎ এই যে প্রোটন ট্রান্সফারটা এখানে দেখানো আছে, যে এই অক্সিজেনটা কী হচ্ছে? প্রোটন খেয়ে নিচ্ছে, আর এই অক্সিজেনটা কী হচ্ছে? প্রোটন ছেড়ে দিচ্ছে। তার মানে এই OH-টা মোর অ্যাসিডিক, এই OH-টা লেস অ্যাসিডিক। এর কারণ কি? না, কনজুগেশন কিন্তু নেই। তুমি সিম্পল এইভাবে ভাবো, যে কারণে এই হাইড্রোজেনটা অ্যাসিডিক ছিল, কারণটা একই,
এই গ্রুপটার ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট আছে, হ্যাঁ সেটা কিরম ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট, প্লাস আই মাইনাস আই কি কীরকম, মাইনাস আর কীরকম, মাইনাস আই না, হ্যাঁ তো মাইনাস আই ডিস্টেন্স বাড়ার সাথে সাথে কী হয়, কমে যায়। এক্স্যাক্টলি। তাহলে তুমি ভাবো এই অক্সিজেনের মাথায় যখন মাইনাস আছে তখন এর মাইনাস আই এফেক্ট বেশি প্রমিনেন্ট হবে, নাকি এই অক্সিজেনের মাথায় যখন মাইনাস আই আছে তখন এর মাইনাস আই এফেক্ট বেশি প্রমিনেন্ট হবে? হ্যাঁ স্যার, ওই যখন তোর কাছেরটাতে বেশি হবে তখন বেশি prominent। প্রত্যুষা বুঝতে পারলে? মাইনাস আই এফেক্ট যদি ডিস্টেন্সের সাথে ফল করে যায় তাহলে এই হেটেরোসাইক্লিক রিংটা, যেটা নাকি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, সে তার যত কাছে ও মাইনাসটা থাকবে তত বেটার। তাহলে এইখানে ও মাইনাস আর এইখানে ও মাইনাস, কোনটা বেটার? অবভিয়াসলি এটা বেটার। আর সেটা যখন হয়ে গেছে তখন কিন্তু তোমার হাতে আরেকটা অপশান এসে গেছে, এটা হচ্ছে এখানে একটা তীর চিহ্ন দিয়ে দেওয়া উচিত অ্যাকচুয়ালি, এটাকে দাও আর তারপরে লিভিং গ্রুপকে বার করো। লিভিং গ্রুপকে বার করা মানে এইটা ভেঙে দাও, ভেঙে দিয়ে এর মাথায় নেগেটিভ চার্জ দিয়ে দাও। এ দেখো এটা রিজেনারেট করেছে। হ্যাঁ স্যার। তো সায়ানাইডও তো তাই হয়, ক্যাটালিটিক অ্যামাউন্টে সায়ানাইড লাগে না বেঞ্জয়েন কন্ডেনসেশনে, বেঞ্জয়েনে তো গাদা গাদা সায়ানাইড লাগে না, 10 মোল পার্সেন্ট 20 মোল পার্সেন্ট সায়ানাইড দিলেই হয়। আর মাঝখান থেকে তোমার বেঞ্জয়েন কম্পাউন্ড হয়েছে তৈরি, হ্যাঁ এবং এইটা তোমার নতুন কার্বন কার্বন বন্ড, হ্যাঁ স্যার। 1,2 বাইফাংশনাল কম্পাউন্ড বানিয়েছো। 1,2 বাইফাংশনাল কম্পাউন্ড বানাতে গেলে আমপোলং স্ট্র্যাটেজি তোমার দরকার হবে, কোথাও না কোথাও তোমাকে রিঅ্যাক্টিভিটি বা পোলারিটি রিভার্সাল করতে হবে। এই যে পোলারিটি রিভার্সাল করেছি, ইলেকট্রোফিলিক কার্বন হয়ে গেছে নিউক্লিওফিলিক কার্বন, বোঝা গেল? হ্যাঁ স্যার। তার মানে 3 বছরের মধ্যে এই একটা বছর কিন্তু আমরা দেখলাম, আমি এর পরে আর কোথাও মেকানিজম সেরকম দেখিনি, একবার কিন্তু মেকানিজমটা দিয়েছিল, এবং এটা যেহেতু 2022 সালে এসছে, 2024 সালে আসতেই পারে। একটা কোশ্চেন কনসিস্টেন্টলি প্রত্যেকবার আসে, সেটা তুমি দেখবে একটু পরেই। এটা নিয়ে কারো কোনো কনফিউশন নেই তো? না স্যার। না স্যার। আচ্ছা, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ দ্য গ্রিন অ্যাপ্রোচ অফ দ্য সিনথেসিস? সব থেকে বেশি বড় অ্যাপ্রোচ ভালো, এটা আমরা একটু আগেই আলোচনা করলাম, সেটা তো সায়ানাইড ইউজ করছি না, টক্সিক এবং হ্যাজার্ডাস সায়ানাইড ইউজ করছি না, এটা তো বিশাল বড় সুবিধে। তাছাড়া ওই সব সুবিধা তো আছে, ইল্ড ভালো, রিয়াকশান টাইম কম, এই সেগুলো তো সবাই লেখে, কিন্তু সায়ানাইডের কথাটা কিন্তু অতি অবশ্যই লিখতে হবে। আচ্ছা, এইবার সেই কোশ্চেনটা যেটা তোমাকে আমি বললাম, এই দেখো, one green reagent along with structure which can be used in Friedel-Crafts reaction instead of anhydrous AlCl3। আর এইখানে তোমার একটা সমস্যা হবে, তুমি এইখানে যদি এইটা লেখো যেটা আমরা আগে আলোচনা করলাম, এটা আমরা আলোচনা করলাম তো অলরেডি। হ্যাঁ স্যার। ক্লেজিক আর হ্যাঁ, এই ক্লেজিক স্ট্রাকচার তো লেখা ইম্পসিবল। ক্লেজিক স্ট্রাকচার কে জানে, আদৌ ঠিকঠাক ডিটারমিন্ড হয়েছে কিনা সেটাই প্রশ্ন। সেটা নিশ্চয়ই হয়েছে, কিন্তু এটা পরীক্ষার খাতায় লেখা বা এমনি লেখা তো প্রায় অসম্ভব। তার মানে এইখানে আমাদের কিন্তু এই জায়গাটা একটু, ক্লেজিকটা লেখাটা একটু রিস্কি হয়ে যাবে, কারণ আমরা কোনো স্ট্রাকচার লিখতে পারবো না। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা এইটা নিতে পারি, এইটা তো নিতে পারি, মাইক্রো এনক্যাপসুলেটেড লুইস অ্যাসিড, এটা নিতে পারি। আর না হলে প্লেন অ্যান্ড সিম্পল এই জিনিসটা, ওরা প্রবাবলি এই জিনিসটাই অ্যাকচুয়ালি চাইছে, ওরা প্রবাবলি এই জিনিসটাই চাইছে, অথচ আবার বলছে ইনস্টেড অফ অ্যানহাইড্রাস AlCl3। তা AlCl3টা যদি ইউজই করবো তাহলে আর AlCl3 করছি না ইউজ, এটা বলার কি খুব একটা মানে আছে? মানে অ্যানহাইড্রাস AlCl3 খারাপ, অন্য কোনো জিনিসের সাথে কমপ্লেক্স করে থাকলে AlCl3 ভালো, এই কথাটা কি খুব লজিক্যাল? যাই হোক, আমার মনে হয় না এনিওয়ে। কিন্তু এখানে তোমার সর্ট অফ এইগুলো না লিখে উপায় নেই, তার কারণ তোমাকে কি বলেছে স্ট্রাকচার আঁকতে হবে, স্ট্রাকচার আঁকতে হবে। হলো? তার মানে দেখো এই কোশ্চেনটা কিন্তু, তাহলে স্যার হ্যাঁ বলো, শুনতে পেলাম না। এই নেটওয়ার্কটার মনে হয় ইমেজ স্ট্রাকচার দিয়ে না মাইক্রো এনক্যাপসুলেটেড মাইক্রো এনক্যাপসুলেট লিখতে পারো,
কিন্তু প্রবাবলি ওরা চাইছে, কিন্তু প্রবাবলি ওই আয়নিক লিকুইডটাই, ওইগুলোই চাইছে, স্ট্রাকচার বলছে তো। হ্যাঁ তাহলে, হ্যাঁ তাহলে তো স্যার আমরা যদি ওটা লিখি তাহলে তো স্যার AlCl3টা আমরা মেনশন করবো না। না না, AlCl3 অতি অবশ্যই লিখতে হবে, কারণ AlCl3 ছাড়া জিনিসটা তো হবেই না। আচ্ছা তুমি যদি ভাবো যে আমি AlCl3 বাদ দিতে বলেছে বলে শুধু এমিম ক্লোরাইডটা লিখে চলে আসবো, বা পিরিডিনিয়াম আয়নিক লিকুইডটা, এনঅ্যালকিল পিরিডিনিয়াম আয়নিক লিকুইডটা লিখে দিয়ে চলে আসবো, তার সাথে AlCl3 লিখবো না, তাহলে সেটা কিন্তু এক্সকিউজ করবে না ওরা। AlCl3 তোমাকে লিখতেই হবে, AlCl3 ইজ পার্ট অফ দ্য রিএজেন্ট। তা নাহলে ওইটার সঙ্গে অ্যাসিড ক্লোরাইড আর অ্যারোমেটিক রিং মিশিয়ে রেখে দিয়ে, অ্যারোমেটিক কম্পাউন্ড মিশিয়ে রেখে দিলে কিচ্ছু হয় না, সে রিয়াকশন হয় না। এটার অন্য সুবিধে আছে, যদি রিয়াকশন টেম্পারেচার কম, অনেক বিনাইন সলভেন্টে তুমি ইউজ করছো। আয়নিক লিকুইড তো বেসিক্যালি এটা সলভেন্ট। ফ্রিডল ক্রাফটে মনে আছে তোমার নাইট্রোবেঞ্জিন কোশ্চেন দিত না, নাইট্রোবেঞ্জিন ক্যান বি ইউজড এজ এ সলভেন্ট, কোশ্চেন দিত না? তা নাইট্রোবেঞ্জিন কি খুব ভালো জিনিস নাকি? এনভায়রনমেন্টালি খুব ভালো নাইট্রোবেঞ্জিনের ডিসপোজ করা, তাকে তার প্রপার ট্রিটমেন্ট করা, তার ওয়েস্ট ট্রিটমেন্ট করা, এগুলো তো তোমাকে তাহলে করতে হবে। আমাদের এখানে কিছুই করা হয় না, আমরা সব শুদ্ধ বেসিনে ঢেলে দিই, সেটা অন্য কথা। কিন্তু যেখানে যেখানে ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রপার প্রোটোকল রয়েছে, সেখানে তোমাকে ওয়েস্ট ম্যানেজমেন্ট তো সেভাবেই করতে হবে, কারণ আলটিমেটলি তো এইগুলো গিয়ে তো তোমার ওয়াটার বডিতে জমা হচ্ছে। তোমরা যে এখন এই যে সব বিভিন্ন ক্যাটায়ন অ্যানায়নে টেস্ট করছো, ওগুলোকে কী করো তোমরা? টেস্ট হয়ে গেলে কী করো? আলাদা আলাদা জায়গায় ফেলো কি? না স্যার, কোনো ডেডিকেটেড জায়গায় ফেলো কি? ফেলো না তো। তো কী করো? বেসিনেই ঢেলে দাও না। না তো এই যে বিপুল পরিমাণে অ্যাসিড ইউজ করছো, বিপুল পরিমাণে বেস ইউজ করছো, বিপুল পরিমাণে সল্ট ইউজ করছো, এগুলো সব তো ক্যাটায়ন অ্যানায়নগুলো সব গিয়ে আলটিমেটলি তো গঙ্গায় চলে যাচ্ছে, হ্যাঁ একদম মিশে যাচ্ছে। এবার এর মধ্যে টক্সিক মেটালস, হেভি মেটালস, ক্যাটায়ন্স এসব যদি থাকে, আলটিমেটলি সেগুলো কন্ট্রিবিউট করে ইয়েতে। সেই জন্য প্রপার ল্যাবরেটরি ডিসপোজাল এথিক্স এবং প্রোটোকল থাকা উচিত। হাউএভার আমরা যদি এরকম কিছু ডিভাইস করতে পারি যেখানে এই ধরনের ক্ষতিকর কম্পাউন্ডগুলো একেবারে ইউজই করবো না, তাহলে বেটার। যেমন আমরা এখানটায় এই রিয়েজেন্টটা যদি ব্যবহার করি, তাহলে আমাদের আর নাইট্রোবেঞ্জিনকে সলভেন্ট হিসেবে ইউজ করতে হয় না, অনেক সহজে করা যায়। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখি কী আছে, কত নম্বর হলো? 4-এর দাগ হলো সবে, তাই তো? আচ্ছা, ব্রিফ ডিসকাস ইন ব্রিফ অ্যাবাউট বায়োকেমিক্যাল অ্যান্ড এনজাইমেটিক মেথড অফ বায়ার ভিলিজার অক্সিডেশন। এইমাত্র আমরা ইয়েটা করেছি, কিন্তু বায়ার ভিলিজারের এনজাইমেটিক অক্সিডেশনটা করেছি। এই যে এই যে সেই এই সাইক্লো অক্সিজেনেস দিয়ে, তাই না? এই সাইক্লোহেক্সানোন মোনো অক্সিজেনেস, এইটা লিখে দেবে। এটা হচ্ছে তোমার এনজাইমেটিক অক্সিডেশন। আর বায়োকেমিক্যাল অক্সিডেশন সেটা হচ্ছে এইটা, এই যে। এবার এটা কিন্তু লেখা ভাই চাপ আছে। প্রথমত আমি এক্সপেক্টই করবো না যে তোমরা এখানে স্টিরিওকেমিস্ট্রি মনে রাখতে পারবে, যে এখানে দুটো হাইড্রোজেন ওপরের দিকে আছে, এই রিংয়ের হাইড্রোজেন নিচের দিকে আছে, এইখানে মিথাইল ওপরের দিকে আছে। কিন্তু এই স্ট্রাকচারটা মনে রাখাটাই তো চাপ, এই স্ট্রাকচারটা সত্যিই মনে রাখা চাপ। সর্ট অফ কিন্তু এখানে ডাবল বন্ডের পজিশন আছে, ওইচ আছে, এই সব জিনিসপত্র এত কিছু মনে রাখা, এটা কিন্তু এত চট করে হবে না। অথচ বায়োকেমিক্যাল অক্সিডেশন কিন্তু দিচ্ছে, মানে তুমি এটাও লিখতে পারো, এই যে এইটা যেটা এইখান থেকে, কিন্তু সেখানেও তো সেই একই ব্যাপার, স্ট্রাকচার তো তোমাকে মনে রাখতেই হবে। অ্যাটলিস্ট আমি বলবো, অ্যাটলিস্ট এটা যদি স্ট্রাকচার যদি তুমি মনে নাও রাখতে পারো, আগরুম বাগরুম কিছু একটা লিখে দিয়ে এসে বোধহয় লাভ খুব একটা হবে না, কারণ এগুলো যেহেতু এদের অন্য জায়গায় কিছু এদিক ওদিক করলে হয়, কিন্তু এগুলো যেহেতু ওয়েল ক্যারেক্টারাইজড রিয়াকশান, খুব বিরাট এক্সাম্পল নেই, এবং পার্টিকুলারলি এই ধরনের কোলেস্টেরল স্টেরয়েড নিউক্লিয়াসের ওপরেই রিয়াকশানগুলো হয়, তাই সেখানে তুমি যদি কেবলমাত্র একটা সাইক্লোহেক্সানোন থেকে একটা 7 মেম্বার ল্যাকটোন বানিয়ে দিয়ে আসো, সেটা তুমি দিয়ে আসতে পারো, কিন্তু এই অর্গানিজমটার নামটা মনে রেখো অ্যাটলিস্ট, তাহলে তুমি পার্ট ক্রেডিট পেয়ে যাবে। বুঝেছো? মানে সেইটা লিখে দিয়ে এলে ওটা তুমি মনে রাখতে পারলে না, এটাতে আছে কত, 2 নম্বর ছিল হয়তো বা, নাকি দেখি এতে কত ছিল, না এটাতে 3 ছিল, তার মানে হচ্ছে 1.5 + 1.5, তার মানে এইটা লেখার জন্য অন্তত তুমি হাফ ক্রেডিট পেয়ে যাবে।
বোঝা গেল? নামটা যেন ভুল না হয়। স্ট্রাকচার তুমি মনে রাখতে নাই পারো, মানে সেটা আমি এক্সপেক্ট করছি না যে তুমি স্ট্রাকচারটা মনে রাখতে পারবে। ঠিক আছে, তাহলে এগোই। 7 compare and contrast between conventional method and any one green method of Claisen rearrangement. ক্লেজেন রিঅ্যারেঞ্জমেন্টের প্রবলেম হচ্ছে ক্লেজেনের যে এক্সাম্পলগুলো আমরা ডিসকাস করেছি এবং যেগুলোকে অ্যাকচুয়ালি গ্রিন মেথড অফ ক্লেজেন বলা হয়, সেগুলোতেও কিন্তু একটু স্ট্রাকচার মনে রাখার ব্যাপার চলে আসছে। স্টিরিওকেমিস্ট্রি যদি মনে রাখতে না পারো তাহলে বাদ দিতেও পারো। অ্যাকচুয়ালি ক্লেজেনের স্টিরিওকেমিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু অত সোজাও নয় মনে রাখা। সেই জন্য তুমি যদি ওটাকে বাদ দিতে চাও তাহলে তুমি বাদ দিতেও পারো হয়তো বা। বাট এই সব হচ্ছে তোমার, এই দেখো এইটা একটা এক্সাম্পল। এর গ্রিন অ্যাসপেক্ট কি আছে? হ্যাঁ, কোনো অর্গানিক সলভেন্ট ইউজ করছি না, কোনো অর্গানিক সলভেন্ট ইউজ করছি না, ওয়াটারের রিয়াকশন হচ্ছে, এনভায়রনমেন্টালি বিনাইন, তারপরে ইল্ড ভালো, এই ওই এসব কথা তো লোকে লিখবেই। কিন্তু এইটা লেখার সময় আমার সাজেশান থাকবে যে এটা যে সত্যিই একটা ক্লেজেন, এসব তোমাকে লিখতে হবে না। এগুলো তো আমি তোমাকে বুঝিয়েছিলাম যে কেন, মানে সুপ্রাটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেই চেয়ার ট্রানজিশন স্টেট, বোর্ড ট্রানজিশন স্টেট এসব দিয়ে বুঝিয়েছিলাম। কিন্তু এটা যে সত্যি সত্যিই একটা ক্লেজেন, সেটার জন্য ওই 3 সিগমাট্রপিক শিফটটা মার্ক করে দিলে ভালো হয়। এখানে এইটা হচ্ছে তোমার 1 বন্ড, তাই তো? এইটা হলো 2, এইটা হলো 3, তাই তো? আবার এইদিকে এইটা হলো 2 আর এইটা হলো 3, তাই তো? তার মানে এটা যাচ্ছে কিভাবে? এই গেল, তারপর কি হলো? এই গেল, তারপর কি হলো? এই গেল। ঠিক আছে, এইরকম কিছু স্ট্রাকচার আছে যেগুলো একটু মনে রাখতে হবে। আই এম সরি, বাট এটা মনে রাখতে পারলে ভালো। এবার একবার তো সত্যি সত্যিই দিয়েছিল যে, সম্ভবত এর পরের বার দিয়েছিল যে ওয়াটারে ক্লেজেনের উদাহরণ দাও, ওয়াটারে ক্লেজেনের উদাহরণ দাও। তুমি যদি ওইটা মিস করো তাহলে এইটা মনে রাখতে পারো যে আমি বলতে পারো যে করিসমিক অ্যাসিডের এইসব এত কথা মনে রাখতে পারবো না, এরম একটা কিছু দিও। এবার এটা 6-এর জায়গায় যদি তুমি ভুল করে n লিখে দিয়ে আসো, বা 5 লিখে দিয়ে আসো, বা 4 লিখে দিয়ে আসো, আমার ধারণা নম্বর কাটবে না, কাটবে না নম্বর। কিন্তু একটা ক্লেজেন রিঅ্যারেঞ্জমেন্ট আর প্রপার ক্লেজেন রিঅ্যারেঞ্জমেন্ট কিন্তু লিখতে হবে। এবার এই সমস্ত জিনিস তো মনে রাখা সম্ভবই না। এটা কী করে লেখা সম্ভব? তার থেকে এটা ফার বেটার। এইটা মনে রাখাটা তাও যায় সম্ভব, এটাতে মনে রাখা সম্ভবই না। এমন কোনো জিনিস মুখস্থ করার কোনো চেষ্টা করবে না যেটা তুমি পরীক্ষার খাতায় গিয়ে নামাতে পারবে না। এবং সেক্ষেত্রে আমার মত হচ্ছে যে এই কোশ্চেনগুলোকে এইভাবে দেওয়া উচিত, যেহেতু এটা অর্গানিক কেমিস্ট্রি রিলেটেড পেপার, তাই আমার পার্সোনালাইজড ভিউ হচ্ছে যে এইখানে তুমি রিয়াকশানটা দিয়ে দাও, এরম একটা রিয়াকশান দিয়ে দাও, বা এরম একটা রিয়াকশান দিয়ে দাও, এরম একটা রিয়াকশান দিয়ে দাও, দিয়ে স্টুডেন্টকে বলো যে এটা যে সত্যি 3 সিগমাট্রপিক শিফট সেটা দেখাও, 3 মার্কিংটা করো, এবং এর কন্ডিশনে ওয়াটার আছে, তাহলে তুমি হাইলাইট করো যে এর গ্রিন অ্যাসপেক্টটা কী, সেটা দিলে আমার মতে বেটার। কিন্তু এই জিনিসটা মুখস্থ করে লেখা কঠিন ব্যাপার। আচ্ছা, তাহলে ক্লেজেন হয়ে গেল। তারপরে আমরা কোথায় যাব? 8। এই দেখো, এখানে 3খানা রিয়াকশান দিয়েছে এবং প্রত্যেকের বলেছে একটা করে গ্রিন মেথড দাও। মাইকেল একটা, নোভেনাগেল একটা, ক্যান্নিজারও একটা। তাই এটা তো আমরা করেছিলাম। আমাদের ক্যান্নিজারো রিয়াকশান কোথায় গেল? এই যে ক্যান্নিজারো রিয়াকশান ফার্স্ট পার্টে আছে, গ্রিন অ্যাপ্রোচ। এইটা তো খুব সোজা এক্সাম্পল। আমি তো বলেওছিলাম যে আমরা এটা চাইলে আমাদের কলেজের ক্লাসেই করতে পারি। অর্থোক্লোরোবেঞ্জালডিহাইড সলিড KOH দিয়ে মর্টার প্রেসারে রিয়াকশান করছে। গ্রিন কনটেক্সট কী হবে এটা? টাইম এফিশিয়েন্ট 30 মিনিট। সে তো বটেই। KOH ইউজটা বোধহয় প্রবাবলি ইজ নট আ গ্রিন কনটেক্সট। KOH ইজ নট সাচ এ ইনঅ্যাকুয়াস রিএজেন্ট। সলভেন্ট আছে কোথাও? না, সলভেন্টলেস, ওয়ার্কআপ ইজি, আমি কোনো কিছুতে কন্ট্রিবিউট করছি না, এক্সট্রাকশন সিম্পল ওয়াটার দিয়ে হয়ে যাবে,
অ্যাপ্রিসিয়েবল ইল্ড থাকে, রিয়াকশন টাইম শর্ট হয়। বোঝা গেল? ক্যানিজারও ছিল, তারপর রয়েছে হ্যাঁ কেমন স্যার। নোভেনাগেল। আচ্ছা নোভেনাগেল দেখি, নোভেনাগেল কোথায়? নোভেনাগেল কি এখানেই ছিল? নোভেনাগেল কি এইখানেই ছিল? ক্যানিজারও, নোভেনাগেল, এই তো নোভেনাগেলের গ্রিন অ্যাপ্রোচ, নোভেনাগেলের গ্রিন অ্যাপ্রোচ এই যে আবার দেখো এই একই রকম গ্রিন সলভেন্টের রিয়াকশান হচ্ছে ওয়াটার, হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই। বা এটাও দিতে পারো, এখানে আমরা অ্যাকুয়াস মিডিয়ামেই রিয়াকশান করছি উইথ দ্য হেল্প অফ আ ক্যাটালিটিক অ্যামাউন্ট অফ টেট্রাঅ্যালকিল অ্যামোনিয়াম ক্লোরাইড সল্ট, এটাও দিতে পারো। আয়নিক লিকুইড দিয়ে আছে, সেটাও দিতে পারো, যা ইচ্ছা যেমন তোমার পছন্দ মতো একটা করে বারবার লিখে প্র্যাকটিস করবে, যাতে পরীক্ষার হলে গিয়ে তুমি ওটা নামিয়ে দিতে পারো। তাহলে এটাও হয়ে গেল। তারপরে হচ্ছে মাইকেল। আচ্ছা মাইকেলটা মাইকেলটা কোথায়? মাইকেলটা হচ্ছে পার্ট 2-তে সম্ভবত, তাই না? মাইকেলটা এইখানে, এই যে পার্ট 2-তে মাইকেল, এ দেখো মাইকেল, মাইকেলের গ্রিন অ্যাপ্রোচ, মাইকেলের গ্রিন অ্যাপ্রোচ এই এক্সাম্পলটা দিতেই পারো, নট ব্যাড, সলিড স্টেট রিয়াকশন এইটাই। তারপরের পার্টটা দেওয়ার দরকার নেই, এটার সাথে কিন্তু মাইকেলের কোনো সম্পর্ক নেই, জাস্ট এই পার্টটুকু দাও, হয়েছে? আর হ্যাঁ তা স্যার। না হলে এইটা দিতে পারো, এইটা দিতে পারো, এটা দিতে পারো। এ দেখো জলে রিয়াকশান করছে, তাই না? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। আমাদের টাইম হয়ে এসছে, তবু আরেকটুখানি এগোই। 8-এর বি, অক্সিডেশন অফ টলুইন আন্ডার মাইক্রোওয়েভ ইরাডিয়েশন, বলে দিয়েছি। রাইট দ্য রিয়াকশন, কম্পেয়ার কনভেনশনাল প্রসেস, বলে দিয়েছি না? হ্যাঁ স্যার। আচ্ছা 9-এর এ, হফম্যান এলিমিনেশন প্রোডাক্টকে কী করে মাইক্রোওয়েভে ইমপ্রুভ করা যায়, এটা আমরা ডিসকাস করেছিলাম। আই ডিস্টিংক্টলি রিমেম্বার দ্যাট। এই অংশটা, এই জিনিসটাকে সেই এমনি এমনি নর্মালি কনভেনশনাল হিটিং প্রসিডিওরে করতে গেলে পলিমেরাইজ করে যায়, আমরা এটা আলোচনা করেছিলাম। এটা অ্যাকচুয়ালি বাইফেজিক সিস্টেমে করে, ক্লোরোফর্ম ওয়াটার নেয়, মাইক্রোওয়েভ দিয়ে হিট করে, তাদের 1 মিনিটের মধ্যে রিয়াকশান হয়ে যায় এবং এখানে কোনো পলিমার হয় না। যেহেতু ক্লোরোফর্ম এবং ওয়াটার মিক্স করে না, তাহলে দুটো আলাদা সিস্টেম হয়ে থাকে, তাদের একটা ইন্টারফেস আছে, সেই ইন্টারফেসটাকে আমরা এখানে ডটেড লাইন দিয়ে দেখিয়েছি। এবার এদের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টও আলাদা এবং তার ফলে এদের মাইক্রোওয়েভের সাথে ইন্টারাকশান করার ধরনও আলাদা। জলের টেম্পারেচার নর্মাল বয়লিং পয়েন্টের থেকে ওপরে থাকে, 110 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়, হোয়ারএস ডাইক্লোরোমিথেনে 50 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচারটা থাকে। এই সিস্টেমটা যখন বেসটা যেহেতু তোমার মানে যেহেতু এলিমিনেশন রিয়াকশানটা জলেই হবে, জলে হয়ে যাওয়ার পর এখানে যে এননটা তৈরি হলো, আলফাবিট আনস্যাচুরেটেড কিটোনটা তৈরি হলো, সেটা ইজ লাইক মাচ মোর হাইড্রোফোবিক কম্পেয়ার টু দ্য সল্ট, কারণ এখানে তো NR3+ আছে, এটা জলে সলুবল। আর এইখানে জাস্ট কতগুলো একটা ওইটি আর একটা কার্বনিল আছে, তার ফলে ও জলে একদমই প্রায় সলুবল না, বা যদি অর্গ্যানিক সলভেন্ট পায় তাহলে সেখানে চলে যায়। তাহলে এই এ কম্পাউন্ডটা এখান থেকে মাইগ্রেট করে ওয়াটার অ্যাকোয়া সিস্টেম থেকে মাইগ্রেট করে ক্লোরোফর্মে চলে গেল। ক্লোরোফর্মের টেম্পারেচার কত আছে? মাত্র 50 ডিগ্রি 50। সেন্টিগ্রেড। তার মানে পলিমারাইজেশনটা ওই টেম্পারেচারে হবে না। এইটাই জানতে চেয়েছে, এই স্পেসিফিক এক্সাম্পলটাই জানতে চেয়েছে এবং এটাই তোমাকে লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা আমরা আলোচনা করেছিলাম। আর কি আছে একটু দেখে নিই। 8-এর এ বি, 9-এর এ হয়ে গেল। 11-ওর এ, গিভ ওয়ান এক্সাম্পল অফ অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন ক্যারিড আউট ইন এ সলভেন্টলেস বিনাইন ওয়ে। আচ্ছা সলভেন্টলেস বিনাইন ওয়ে, দেখি আমি এখানে কিছু লিখেছি কি না, নাকি স্টাডি মেটেরিয়ালেই আছে। সলভেন্টলেস বিনাইন ওয়ে, না 2022-এ আমি এটা কিছু লিখিনি, তার মানে এখানেই আছে। পার্ট 1 কোথায় রে? পার্ট 1 অ্যালডল, অ্যালডল কোথায়? এই প্রথমের দিকে অ্যালডল, গ্রিন অ্যাপ্রোচ চলছে, সলিড ফেজ বলেছে না, সলভেন্টলেস, হ্যাঁ এই দেখো এইটা লিখে দাও,
ওয়ান ইন্ডানোন, তার সাথে ফোরফিনাইল সাইক্লোহেক্সানোন। এবার ফোরফিনাইল সাইক্লোহেক্সানোন না লিখে কেউ যদি এটা সাইক্লোহেক্সানোন লেগে তাহলে কি কেটে দেবে? আই ডোন্ট থিঙ্ক সো। তার থেকে 98% প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। তো 98% তোমাকে মনে রাখতে হবে না, হাই ইল্ড প্রোডাক্ট, সলভেন্টলেস রিয়াকশান, ওয়ার্ক আপ ইজি। ঠিক আছে, হয়েছে হয়েছে। মেনশন দ্য সাবস্ট্রেট, রিএজেন্টস, কন্ডিশনস। ওই গ্রাইন্ডিং ছিল, আর কিছু নেই। এই দেখো তোমাকে যেটা বলছিলাম, অ্যাসিটাইলাইট প্রিপেয়ার করবো কী করে? বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট দিয়ে, এই যে আলোচনা করে দিলাম খানিকক্ষণ আগে। তাহলে ওটাও আমরা পেরে যাবো। আর একটাই কোশ্চেন আছে, আমি একটুখানি বলে দিই, জাস্ট একটাই কোশ্চেন আছে। রাইট ডাউন দ্য প্রোডাক্ট অফ দ্য রিয়াকশান when acrylonitrile is treated with benzaldehyde in a green way. Mention the name of the reaction, catalyst used and conditions needed for the reaction. এটা আমি স্টাডি মেটেরিয়ালে লিখেছিলাম, তখন বলেও ছিলাম যে এই জিনিসটা খুব একটা খুব যে এটা মানে আমরা পড়েছিলাম ওটা নোভেনাগেলের আন্ডারে, কিন্তু ওটা নোভেনাগেলের সাথে যে বিরাট রিলেশন আছে তা নয়। ক্যান্নিজারও, তারপরে কোথায় গেল, এই দেখো নোভেনাগেল কী বলেছিল? বেঞ্জালডিহাইড আর অ্যাক্রাইলোনাইট্রাইল, তাই তো? এই দেখো বেঞ্জালডিহাইড, অ্যাক্রাইলোনাইট্রাইল, বেঞ্জালডিহাইড আর অ্যাক্রাইলোনাইট্রাইল। এই রিয়াকশানটার নাম আমরা বলেছিলাম, কী নাম বলেছিলাম মনে আছে? মেকানিজমটা দেখিয়েওছিলাম, তুমি চাইলে ভিডিও লেকচারটা দেখো, ওখানে আমি সম্ভবত organiccchemistry.org থেকে মেকানিজমটা দেখিয়েছিলাম। এই দেখো, বেইলি-সিলম্যান রিয়াকশান, বেইলি-সিলম্যান রিয়াকশান। এখানেও একটা আনইউজুয়াল কার্বন আয়ন তৈরি হয় এবং সেখান থেকে নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়ে পুরো জিনিসটা ইয়ে করে। এখানে বেসিক্যালি ডাবকো এই নাইট্রোজেনটা, এই নাইট্রোজেনের লোন পেয়ারটা গিয়ে এখানে অ্যাটাক করে, তার ফলে এখানে মাইনাস চার্জ হয়, তারপরে ওইখানে অ্যাটাক করে, তারপরে এই হাইড্রোজেনটাকে আবার খেয়ে নেয়, খেয়ে নিয়ে এখানে এলিমিনেশন রিয়াকশান করে, ওই ডাবকোকে আবার মিডিয়ামে রিলিজ করে দেয়। অ্যাকুয়াস মিডিয়ামে রিয়াকশান হচ্ছে, তো অবভিয়াসলি মানে সলভেন্ট ইজ গ্রিন, রুম টেম্পারেচারে হচ্ছে, ফলে এনার্জি এফিশিয়েন্ট। তো এই সব পয়েন্টসগুলো আমাদের ফেভারে যাবে এবং এইটাই চাইছে। হঠাৎ করে এই রিয়াকশানটাই দিয়েছে, ইল্ডও খুব ভালো, তো নামটা চেয়েছে, নাম চাইছে মানে একদম স্পেসিফিক্যালি এই রিয়াকশানটাই চাইছে। ক্যাটালিস্ট ইউজ, ক্যাটালিস্ট ইউজটা কী হবে? এটা কী ক্যাটালিস্টে কী গো? এখানে কোথায় গেল? এইটা হচ্ছে তোমার ক্যাটালিস্ট, এই যে, কারণ এ কী করবে? এ ফার্স্টে একে অ্যাটাক করবে, করে এর মাথায় মাইনাস করবে, তারপর সেই মাইনাস এখানে যাবে, গিয়ে এটা ও মাইনাস হবে, তারপরে এই হাইড্রোজেনটা অ্যাসিডিক, সায়ানাইড আছে, ওখান থেকে খেয়ে নেবে, খেয়ে নিয়ে তারপরে এই তার মানে ছিল কি, এখানে একটা হাইড্রোজেন ছিল আর এখানে ছিল ওই ডাবকোটা, তাই তো? এই যা ছিল তাই, এর মাথায় প্লাস ছিল, তার মানে আবার এখান থেকে প্রোটন খাবে কেউ একটা, এখানে গেল, এ বেরিয়ে গেল, তার মানে ডাবকো রিজেনারেট করছে তো? ব্যাস, ঠিক আছে, তার ওইটাই চাইছে। ঠিক আছে, এরপরে আমাদের আরেকটা পেপার বাকি রইল, সেটা হচ্ছে 2021 সালটা, সেটা আমরা পরের দিন সলভ করবো, এবং আমাদের ওই যে অংশটা আমাদের বাকি আছে ফিউচার ট্রেন্ডস, সেটা শুরু হবে। সেটা একটু বড় আছে, 4-5টা ভাগ আছে তার। প্রথমের দিকটা আমরা অক্সিডেশন রিয়াকশান নিয়ে পড়বো, তো স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো। ঠিক আছে, ওকে, সো থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং, অ্যান্ড প্রেজেন্টেশন বন্ধ করি। কী হলো? রেকর্ডিং বন্ধ করে দিচ্ছি।